নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। একটু আগে যে খবর এসে আমাদের কাছে পৌঁছেছে তাতে কেন্দ্রীয় স্তরে যে শাসক পক্ষ আছে তাদের পক্ষে বড় দুঃসংবাদ ভেসে আসছে। ডিএমকের দ্বিতীয় শীর্ষ নেতা উদয়নিধি স্ট্যালিন, যিনি কমাস আগেও তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী ছিলেন, তিনি সাফ জানিয়েছেন লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির এই বিলকে তারা আগেও সমর্থন করেননি, এখনো সমর্থন করবেন না। ব্যাপারটা কি হয়েছিল? যখন প্রথম চলতি বছরের এপ্রিল মাসে বিলটি সংসদে নিয়ে আসে সরকার, যে বিলের ফলে লোকসভার সদস্য সংখ্যা অনেকটাই বেড়ে যাবে, বর্তমান 543-এর বদলে 800 ছাড়িয়ে যাবে, কিন্তু সেই বৃদ্ধিটা এমনভাবে হবে যাতে দেশের হিন্দিভাষী অঞ্চল, সেই অঞ্চলে বেশি আসন বাড়ে এবং দেশের যে অঞ্চল দক্ষিণে পড়ছে অথবা পূর্বে পড়ছে তাদের আসন সংখ্যা কম বাড়বে। তার ফলে সংসদে 4-5টি হিন্দিভাষী রাজ্য একত্র হলে তারাই সংসদের প্রায় অর্ধেক হয়ে যাবে। এই রকম একটা বিল এপ্রিল মাসে পেশ করা হয়েছিল। কেন উত্তরপ্রদেশ, বিহার ইত্যাদি জায়গায় বেশি আসন সংখ্যা বাড়বে? কেন তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ বা কর্ণাটক, কেরালায় কম বাড়বে? তার কারণ, যদি জনসংখ্যার হিসেবে এক একটি লোকসভার আসন স্থির করা হয়, তাহলে এই শেষ যখন ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস হয়েছিল, তারপরে দক্ষিণী রাজ্যগুলো, পূর্বাঞ্চলের এই পশ্চিমবঙ্গের মতো রাজ্য, তাদের জন্মহার অনেক কমে গিয়েছে। সেখানে অনেক জায়গায় এমনকি জন্মহার 2% কমে নিচে নেমে এসছে, যেটা বলা হয় যে পুনঃস্থাপন, অর্থাৎ জনসংখ্যা যা ছিল সেই জায়গায় রেখে দেওয়ার জন্য দরকার 2.1। অনেক জায়গাতে সেটা 2%-এর নিচে নেমে এসছে। এর ফলে কোনো কোনো রাজ্যে এমনকি জনসংখ্যা কমছে। অথচ উত্তরপ্রদেশ বা বিহারের মতো, মধ্যপ্রদেশের মতো রাজ্যে সেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না নেওয়ার ফলে সেখানে জনসংখ্যা বিপুল পরিমাণে বাড়ছে। সেই জন্যে এখন যদি জনসংখ্যাকে ভিত্তি করে লোকসভার আসন ঠিক করা হয়, তাহলে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের মতো রাজ্যে যে পরিমাণ আসন বাড়বে সেই তুলনায় ছিটে ফোটা আসন বাড়বে তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, পশ্চিমবঙ্গ এই ধরনের রাজ্যে। স্বভাবতই এই যে বিল, সেই বিল দেশের একটা অংশের হাতে লোকসভার গরিষ্ঠতা তুলে দেওয়ার বিল, এই কথা বলে বিরোধীরা এর তীব্র আপত্তি করে। এই বিলের সঙ্গেই অন্য একটি ভাগ ছিল, যেটা হচ্ছে লোকসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ করার বিল। 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে। সেই পার্টে, সেই অংশটুকুতে বিরোধীদের কোনো আপত্তি ছিল না। বিরোধীরা বলেছিল ওটা আলাদা বিল করে পাস করিয়ে নিন, কিন্তু লোকসভার আসন সংখ্যা বাড়ানোর যে প্রস্তাব, সেই প্রস্তাবে বিরোধীরা একজোট হয়ে বিরোধিতা করার ফলে প্রয়োজনীয় 2/3 গরিষ্ঠতা না পাওয়ায় এপ্রিলে সেই বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তারপর থেকে সেই অপমান তারা ভুলতে পারেননি। গত কয়েক মাসে নানানভাবে তারা চেষ্টা করেছেন অন্য দল ভাঙিয়ে এনডিএর লোকসভা তথা রাজ্যসভার সদস্য সংখ্যা বাড়াতে। আমরা জানি পশ্চিমবঙ্গের 20 জন তারা এনডিএতে চলে যাওয়ার কথা বলছেন। আমরা জানি শিবসেনা, উদ্ধব গোষ্ঠীর সঙ্গে যে লোকসভার সদস্যরা ছিলেন তারা শিন্ডে গোষ্ঠীতে যোগ দেবার কথা বলেছেন।
আমরা জানি রাজ্যসভায় আম আদমি পার্টির 7 জন সাংসদ তারা সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন। আমরা জানি তৃণমূলের 3 জন সদস্য পদত্যাগ করে আবার বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে রাজ্যসভায় ফিরেছেন। অপর এক রাজ্যসভার তৃণমূল সাংসদ তিনি পদত্যাগ করেছেন, তার আসন এখন শূন্য। এই রকম ভাবে তারা অর্থাৎ মোদী শাহর নেতৃত্বে কেন্দ্রের শাসক পক্ষ সংসদের 2 কক্ষে তারা তাদের সংখ্যাটাকে 2/3 কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে একটি ঘটনা ঘটে। তামিলনাড়ুতে বিধানসভার নির্বাচনে দেখা যায় তালাপতি বিজয়ের পার্টি টিভিকে তারা অন্য দলগুলোর থেকে বেশি আসন পায়, কিন্তু অর্ধেকের বেশি তারা পায় না, কয়েকটা আসন কম থাকে। এই পরিস্থিতিটা কে সরকার গড়বে তাই নিয়ে বিপুল টানাপোড়েন চলতে থাকে বেশ কয়েকদিন ধরে। অবশেষে দেখা যায় ডিএমকের নির্বাচনে ডিএমকের জোট সঙ্গী কংগ্রেস তারা থালাপতি বিজয়কে সমর্থনের কথা জানিয়ে দেয়, যার উপরে ভিত্তি করে থালাপতি বিজয় এখন মুখ্যমন্ত্রী। এখন এই পরিস্থিতিতে ডিএমকের সাথে কংগ্রেসের সম্পর্ক একেবারে তলানিতে চলে যায় এবং এই ধরনের কথা রাজনীতির বাতাসে ভাসতে থাকে যে যখন এই সংশোধনী বিল পেশ করা হবে, লোকসভার আসন সংখ্যা বাড়ানোর সংশোধনী বিল, সেই বিলে ডিএমকের 22 জন এমপি লোকসভার তারা সরকার পক্ষে ভোট দেবে। সেটা যদি হয় তাহলে 2/3 অনেকটা কাছাকাছি শাসক পক্ষ পৌঁছে যাবে। সেক্ষেত্রে আর 10-12টার ফারাক থাকবে। শাসক পক্ষ আশা করছে সেটাও ম্যানেজ করা সম্ভব হবে। এই পরিস্থিতিতে কংগ্রেস তথা বিরোধী দলগুলোর সঙ্গে ডিএমকের সম্পর্ক বেশ খারাপ হতে শুরু করে। 2-1টি ব্যাপারে, যেমন ছাত্রদের উপর অত্যাচার ইত্যাদি ব্যাপারে ডিএমকে খানিকটা সরব হলেও ডিএমকে ঠিক বিরোধী দলের ভূমিকা যেন পালন করছিল না লোকসভায় রাজ্যসভায়, এইরকম একটা মনে হচ্ছিল। কংগ্রেসও এই নিয়ে ডিএমকে কে খোঁচা দেয়, পরোক্ষে ডিএমকে কে বেইমান বা বিশ্বাসঘাতক এইরকম কথাও কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়। কিন্তু তামিলনাড়ুর মানুষ তারা এই বিলের সম্পূর্ণ বিরুদ্ধে হওয়ায় ডিএমকে শেষ পর্যন্ত দেখে যে তারা যদি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই বিলের পক্ষে ভোট দেয় তাহলে তাদের সমর্থক বাহিনী দলে দলে ডিএমকে ছেড়ে অন্য দলে চলে যাবেন। এই পরিস্থিতিতে ডিএমকে কে একটা অবস্থান নিতে হবেই। ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন সেই জন্য জানিয়ে দিলেন তারা লোকসভার আসন সংখ্যা বাড়ানোর বা পুনর্বিন্যাসের বিরোধিতা আগেও করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। গোটা ব্যাপারটাকে একটা নির্দিষ্ট রূপ দিতে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় তিনি আগামীকাল সমস্ত সাংসদদের মিটিং ডেকেছেন। সেই মিটিংয়ে তিনিও সাংসদদের সঙ্গে কথা বলবেন। এখন যদি সত্যি ডিএমকে শাসকদের পক্ষে না থাকে, বিরুদ্ধে ভোট দেয়, তাহলে মোটামুটিভাবে এপ্রিল মাসে যেভাবে শাসক পক্ষ হেরেছিল প্রায় তার কাছাকাছি অবস্থা শাসক পক্ষের আবার হবে। 2/3 না পেয়ে তারা আবার পরাজিত হতে পারে। এদিকে একটা রাজধানীর রাজনৈতিক একটা গুজব বা একটা কথা ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে চলতি বাদল অধিবেশন 13 তারিখে শেষ হবে, তারপরে 15 তারিখে স্বাধীনতা দিবস, 16 থেকে 18 অথবা 17 থেকে 19 আগস্ট সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে, যেখানে এই লোকসভার আসন পুনর্বিন্যাসের 131তম সংশোধনী বিল পেশ করা হবে এবং পাশ করানোর চেষ্টা করা হবে। ঠিক তার আগে ডিএমকের এই অবস্থান শাসক শিবিরের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নামিয়ে দিচ্ছে বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই।
আমরা এ বিষয়ে আরও খবরাখবর রাখবো এবং কলকাতা টিভিতে আমরা সেটা জানাতে থাকবো। দেখতে থাকুন কলকাতা টিভি।